হাসিনা ও ৯ ব্যবসা প্রতিষ্ঠানের দুর্নীতি খুঁজতে হচ্ছে যৌথ টাস্ক ফোর্স। ৩১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা। হাসিনাকে ফেরাতে বাংলাদেশের চিঠির প্রাপ্তি স্বীকার ভারতে, জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। পাসপোর্ট বাতিল হলে ভিসা ইস্যু থাকে না। সবার ঐক্যমতের ভিত্তিতেই হবে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র, জানালেন উপদেষ্টা মাহফুজ। আলোচনা করে ঠিক হবে নির্বাচনের দিনক্ষণ। অবস্থান কর্মসূচি প্রত্যাহার বিডিআর পরিবারের সদস্যদের। কাল ও শনিবার গণসংযোগ, রোববার নিজ জেলায় মানববন্ধনের ঘোষণা। এবং ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। বিভক্তির রাজনীতি নয়, ঐক্যের তাগিদ। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। বিস্তারিত। শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে দুদকের নেতৃত্বে যৌথ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়া এস আলম, বসুন্ধরা, বেক্সিমকো সহ ৯ শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানের দুর্নীতি খুঁজতে দুদকের যৌথ টাস্ক ফোর্সের কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন। বিগত ১৫ বছর শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিরা যে সকল দুর্নীতি করেছে তা খতিয়ে দেখার জন্য দুদকের নেতৃত্বে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়। অনুসন্ধানে টাস্কফোর্সে প্রতিনিধিত্ব করবেন এনবিআর, সিআইডি, বিএফআইইউ। এছাড়া বেশ কয়েকটি কোম্পানি এস আলম, বেক্সিমকো, নাবিল, সাবমিট, ওরিয়েন্ট, জেমকন, নাসা, বসুন্ধরা, শিকদার গ্রুপের বিরুদ্ধে যে সকল অভিযোগ জমা পড়েছে তা খতিয়ে দেখার জন্য এই টাস্কফোর্স বিশেষ ভূমিকা রাখবে। টাস্কফোর্সটি সাচিবিক দায়িত্ব পালন করবেন বিএফআইই। ৩১০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুর ও ৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ও তার স্ত্রী বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানান। ফজলে আদিত্যের রিপোর্ট, জানাচ্ছেন সাদ আহমেদ। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে দুর্নীতির সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিং করেন সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন। ক্ষমতার অপব্যবহার সহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক বলে জানান মহাপরিচালক। নিক্সন চৌধুরী ফরিদপুর ৪ ১,৭৬০ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মিসেস তারিন হোসেন ও জনাব মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে এ সময় তিনি আরো জানান, নরসিংদী ২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রীর বিরুদ্ধে ১১ কোটি ৮২ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং ৪৪১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করেছে সংস্থাটি। সংসদ সদস্য পদে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের দায়ে একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া নামে বেনামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সাবেক মন্ত্রী সংসদ সদস্যরা যে অস্বাভাবিক লেনদেন করেছে তার সাথে কোনো ব্যাংক কর্মকর্তা জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান দুদক মহাপরিচালক। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। আন্দোলনে গণহত্যায় জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে দেয়া চিঠির বিষয়টি ভারত স্বীকার করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। বাংলাদেশ ভারতের উত্তরের অপেক্ষায় থাকবে বলেও জানান তিনি। শেখ হাসিনার ভিসা এক্সটেন্ড করার বিষয়ে হিন্দুস্তান টাইমসের সংবাদ প্রসঙ্গে তিনি বলেন, পাসপোর্ট বাতিল হয়ে গেলে ভিসার কোনো ইস্যু থাকে না। জুলাই আন্দোলনে আহতদের বিষয়ে এ মুখপাত্র বলেন, চিকিৎসার জন্য এ পর্যন্ত 11 জনকে বিদেশে পাঠানো হয়েছে। 2 জন চিকিৎসা নিয়ে দেশেও ফিরেছেন। সম্প্রতি 36 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে বলেও জানান রফিকুল আলম। আর অস্থিতিশীল মোজাম্বিক থেকে কেউ ফিরতে চাইলে নিকটস্থ
প্রিটোরিয়া হাই কমিশন সহায়তা করবে বলেও জানান তিনি। ফেব্রুয়ারির মাঝেই পাঠ্যপুস্তক তুলে দেয়া হবে শিক্ষার্থীদের হাতে। রাজধানীর ফরেন একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফে কথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এ সময় ব্রিফে উপস্থিত উপদেষ্টা মাহফুজ বলেন, জাতীয় নির্বাচন সংস্কার সাপেক্ষ বিষয়। কায়েস রাহাতের রিপোর্ট। বিগত সরকার জানুয়ারির প্রথম দিন বই উৎসব পালন করলেও শিক্ষার্থীদের কাছে পাঠ্যপুস্তক পৌঁছাতে সময় লেগে যেত পরবর্তী ২-৩ মাস। সে সাপেক্ষে এই সরকার অল্প সময়ের ভেতরেই পাঠ্যপুস্তক পৌঁছাতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। বলেন, আগামী ফেব্রুয়ারির ভেতর শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে যাবে। এই গভর্নমেন্ট ডিউটি নিয়েছে হচ্ছে অগাস্টের ৮ তারিখে, তারপরেই আমরা এই কাজগুলো শুরু করেছি। অন্যান্য বছরে যেটা হয় যে এনসিটিভি এই টেক্সট বুকের কাজ শুরু করে দিচ্ছে জুন জুলাই মাসেই শুরু করে দেয়। তা আমরা দেরিতে নিয়েও আমরা দেখেন কতটা এক্সপেডাইট করেছি। এ সময় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রসঙ্গে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সবার ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র দেয়া হবে। শিক্ষার্থীদের দাবি ১৫ জানুয়ারি ছিল, কিন্তু সরকার যে জায়গাটি চাচ্ছে যে সবার সাথে যেহেতু কথা বলতে হবে, সরকার হয়তো কিছু সময় বৃদ্ধি হতে পারে, যে সব পক্ষগুলোর সাথে কনসেনসাসের ভিত্তিতে করুক। এটা আমরা মনে করি শিক্ষার্থীরা এই ধৈর্য ধারণ করবে। নির্বাচন প্রসঙ্গে মাহফুজ জানান, এটি সংস্কার সাপেক্ষ বিষয়। সংস্কার চলমান রয়েছে। সব অংশীজনদের সঙ্গে আলোচনা করেই তারিখ নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। পরবর্তী আমরা কি করব, কতটুকু সংস্কার করব, কি কি বিষয় নিয়ে আমরা অ্যাম্বিশন করি, ওইটা হয়তো মানে আলোচনা যাবে। যারা রিলেভেন্ট যে সংগঠনগুলো আছে বা যারা গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছে সবার সাথে আমরা ফরমালি ইনফরমালি কথা বসবো। এ সময় সংবিধানের প্রশ্নে যে বিষয়গুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে সেগুলোকে আলোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং। জাতীয় ঐক্যের উপর জোর দেন তারা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। শহীদ মিনারে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনরত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। পরবর্তী শুনানি পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তারা। কাল ও শনিবার গণসংযোগ করবেন তারা। আর রোববার নিজ নিজ জেলার প্রেস ক্লাবের সামনে হবে মানববন্ধন। আন্দোলনরতদের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার এই ঘোষণা দেন। আচরণ তাতে স্পষ্ট সরকারের উপর কোন আরো একটি বিশেষ গোষ্ঠীর হস্তক্ষেপ কিংবা চাপ প্রয়োগের একটি সম্ভাবনা রয়েছে। আপনারা প্রত্যেকে নিজ নিজ জেলায় ফেরত যাবেন, গিয়ে সেখানে অনলাইন অফলাইনে গণসংযোগ করবেন, লিফলেট বিতরণ করবেন। সেখানে যারা সাংবাদিকরা আছেন তাদেরকে সর্বাত্মক সহায়তা করার অনুরোধ রইল। এর আগে পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকার প্রহসন করছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। আর শহীদ মিনার থেকে পদযাত্রা করে শাহবাগ ব্লকেট কর্মসূচিও করে আন্দোলনকারীরা। প্রায় 2 ঘন্টা অবরোধের পর জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে আবারও শহীদ মিনারে অবস্থান নেয় তারা। পরে অন্তর্বর্তী সরকারকে 2 ঘন্টার আলটিমেটাম দেয় সমন্বয়ক মাহিন সরকার। দাবি না মানলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারও দেন তিনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 3 দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে শহীদ মিনারে লাগাতার কর্মসূচিতে নামে বিডিআর হত্যাকাণ্ডের পর জেলবন্দীদের পরিবারের সদস্য ও বিডিআরের চাকরিচ্যুতরা। 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা। সাথী ভাই যাদের বিনা দোষে জেলে আছে তাদের নিঃস্বার্থভাবে মুক্তি চাই। আমাদের জেল মুক্তি ভাইদের মুক্তি, অতি সত্বর মুক্তি প্রদান এবং যারা আমরা ভুক্তভোগী, যারা জেল খেটে আমরা বাইরে আছি তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার এতে অংশ নিয়ে বলেন, সরকার বিচার কাজ বিলম্ব করার জন্যই নানা রকম প্রহসন করছে। এইখানে যারা ন্যায় বিচার প্রত্যাশী বিডিআর এবং বিডিআর পরিবারের সদস্য আছেন তাদের সাথে স্পষ্ট রাষ্ট্রীয় প্রহসন করা হয়েছে। আমরা চাই বিচারিক প্রক্রিয়ায় তাদের সাথে যেন
ইনসাফ প্রতিষ্ঠা করা হয়। পরে আন্দোলনকারীরা শহীদ মিনার থেকে পদযাত্রা নিয়ে শাহবাগ ব্লকেট করতে গেলে পুলিশি বাধায় পড়ে এক পর্যায়ে বাধা উপেক্ষা করে সড়ক অবরোধ করে রাখে তারা। এ সময় তারা দ্রুত দাবি আদায় করতে সরকারের প্রতি আহ্বান জানায়। আমাদের অবস্থান কর্মসূচি এখন পর্যন্ত আছে যে দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান নিব। দাবি আমাদের বিডিআর অসহায় যারা আছে তারা ক্ষতিগ্রস্ত বিডিআরের পুনর্বাসন এবং চাকরি ফেরত দেওয়া হয়। পরে পুলিশের অনুরোধে জনদুর্ভোগ বিবেচনায় সড়ক ছেড়ে দেয় তারা। আমরা আসলে যদি কঠোর হইতাম বা কঠোর বল প্রয়োগ করতাম তাহলে এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। ওই জন্য আমরা ছেড়ে দিয়েছি। তারা কথা দিয়েছে এখানে 1 ঘন্টা থাকবে, 1 ঘন্টা পরে আবার চলে যাবে, স্বাভাবিক হবে। তা আমরা ওই অবস্থায় আসছি, একটু ধৈর্য ধরতেছি। 2 ঘন্টা পর আবারও শহীদ মিনারে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় দাবি মানতে সরকারকে 2 ঘন্টার আলটিমেটাম দেয় সমন্বয়ক মাহিন সরকার। আমরা প্রত্যাশা করি এই 2 ঘন্টার মধ্যে তারা আমাদের সাথে অবশ্যই পজিটিভ রেসপন্স দেখাবে এবং একটি স্টেটমেন্ট আমরা দেখতে পাবো। সরকার দাবি না মানলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থীদের বাধা এবং এজলাস পুড়ে যাওয়ায় পিছিয়ে গেল বিডিআর হত্যা মামলার শুনানি। বুধবার ভোররাতে লাগা আগুনে পুড়ে যায় অস্থায়ী আদালতের এজলাস সহ পুরো ভবনটি। মাদ্রাসা মাঠ থেকে আদালত সরিয়ে নেয়ার শিক্ষার্থীদের দাবির মুখে এ মামলার জামিন শুনানির পরবর্তী তারিখ 19 জানুয়ারি নির্ধারণ করেছে রাষ্ট্রপক্ষ। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বিচারক এলেও ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে নির্মিত বিশেষ ট্রাইব্যুনালে হয়নি বিডিআর হত্যাকাণ্ডের শুনানি। বৃহস্পতিবার দুপুর 12:15টায় আসেন বিচারক ইব্রাহিম হোসেন। পথে কয়েক দফা বাধার মুখে পড়েন শিক্ষার্থীদের। পরে সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএনের কড়া নিরাপত্তায় পরিদর্শন করেন পুড়ে যাওয়া অস্থায়ী আদালত। গাড়িতে বসেই কথা বলেন উভয় পক্ষের আইনজীবীদের সঙ্গে। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সার্বিক দিক বিবেচনায় স্থগিত করা হয়েছে শুনানি কার্যক্রম। আজকের এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই। এটা উনি অবহিত হলেন, একমত হলেন। আর পরবর্তী তারিখটা কবে হবে আমরা এখান থেকে যাওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো। উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন। এদিকে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সরকার এখনো দায়িত্বশীল আচরণ করছেন না বলে অভিযোগ করেন আসামি পক্ষের আইনজীবী। এই জিনিসটা পরিষ্কার যে আজকে যারা ভেতরে আছেন, নিগৃহীত হচ্ছেন, জেলে আছেন, তারা এই অন্যায় অপকর্মের সাথে কোনোভাবে জড়িত না। এটা জেনেও আজকে আমরা পতিত সরকারের পরিবর্তিত একটি নতুন প্রসিকিউশন পেলাম, কিন্তু আজকে নতুন প্রসিকিউশন আজকে আমাদেরকে বিচার পাওয়ার, নিরীহ মানুষদেরকে বিচার পাওয়ার কোনো ব্যবস্থা করলেন। এর আগে মাদ্রাসা মাঠে বিচার কার্যক্রম শুরু হচ্ছে এমন খবরে রাতভর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সকাল থেকে রাস্তা বন্ধ করে কাউকে ঢুকতে দেয়নি তারা। 10টার দিকে সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে প্রবেশ করলেও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। নিজেদের মাঠে কোনোভাবেই বিচার কার্যক্রম চালাতে দিবেন না বলে জানান তারা। আমাদের মাঠকে নার্সিং করে আমাদের একাডেমিক এবং হল কার্যক্রম কিভাবে পরিচালনা করা যায় তার সিদ্ধান্ত আমরা নিব। মাঠ আমাদের আলিয়ার মাঠ কিন্তু তারা স্বৈরাচারীভাবে এবং তারা ক্ষমতার অপব্যবহার করে কিন্তু তারা নিতে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা কোনোভাবেই আমাদের মাঠকে তাদের হাতে দিব না এবং দিচ্ছি না। এদিকে ভোর 4:30টার দিকে আদালতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। তবে রাস্তায় নানা প্রতিবন্ধকতা থাকায় সময় মতো পৌঁছানো যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এসে দেখেছি যে এখানে কিছু কিছু জায়গায় ধোঁয়া আছে, আর তেমন কিছু দেখি নাই। রাস্তাঘাটে কিছু ব্যারিকেড ছিল, এগুলো অনেকে সহযোগিতা করার পরে আমরা এখানে আসছি। আসার পরে ভিতরে আর ঢোকার মতো পরিবেশ ছিল না। তবে কখন কিভাবে আগুনের সূত্রপাত হলো সে ব্যাপারে স্পষ্ট কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, বিভক্তির রাজনীতি নয়, দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, বিএনপি সংস্কার শুরু করেছে। দেশে প্রথম সংস্কার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। চিকিৎসার উদ্দেশ্যে খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, বেগম জিয়া আন্তর্জাতিকভাবে যে সম্মান পেয়েছেন তা ভাষায় প্রকাশ করার মতো না।
এ সময় কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা ফখরুল। এছাড়া ব্রিটিশ সরকারকেও ধন্যবাদ জানান তিনি। মানুষদেরকে স্বাধীনতার মানুষদেরকে ঐক্যবদ্ধ থাকবেন, বিভাজিত হবেন না। আর আমি রাজনৈতিক নেতা কর্মী যারা যেখানে কাজ করছেন সবাইকে অনুরোধ করবো, বিভাজন সৃষ্টি করবেন না। আমি জানি না, কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে যে তার দেশকে ভাগ করবে, আবার জনগণকে বিভক্ত করবে। এখন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কথা হচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না।